উনি প্রথম প্রপোজ করেন আমাদের দেশের প্রেক্ষাপটে আমি কি আমার ছেলে মেয়েকে সঙ্গীত আনবো, এই রিস্কি প্রফেশনে আসুক আমি চাই না। চ্যানেলগুলো যেন একটা ট্রেডিশন হয়ে গেছে, এই শিল্পীটা কালকে মরে গেলে পরশুদিন ট্রিবিউট শো। আমি ওনাকে ট্রিবিউট দেওয়ার কে? বেঁচে থাকতে শিল্পীদের ডাকেন, আমি কেন একলা খালি গজল গেয়ে যাবো? একটা মানুষ যে মিউজিক করে এবং মিউজিককে ঘিরে যার জীবন, তার ভালো না থাকার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সঙ্গীত নিয়ে আছি। সঙ্গীতটা যেন আমাকে, আল্লাহ যেন আমাকে সঙ্গীতটার সাথে থাকার সুযোগ দান করে। মিউজিক এমন একটা জিনিস যে অনেক অনেক গান বাজনা, অনেক ক্যাসেট, অনেক সিডি না হয়ে, জীবন জীবিকার জন্য সঙ্গীত না হয়ে জীবনকে এনরিচ করার জন্য মিউজিক হওয়া উচিত। যখন আপনি মিউজিকটাকে প্রফেশন করে ফেলবেন 100%, আমাদের দেশে এখনও অনেকেই করে, অনেকে অনেক দেশেই তো আছে, তা আমাদের দেশের কালচারটা এখনও ডেভেলপ করে নেই। এমনকি না হলেই নয় যে শেষ বয়সে এসে সবার কাছে হাত পাততে হচ্ছে। তো আমাদের একটা সেকেন্ড প্রফেশন সবার থাকা উচিত বলে আমি মনে করি। জীবন জীবিকার জন্য সঙ্গীত না, জীবনকে সমৃদ্ধ করার জন্য সঙ্গীত। তার থেকে কথাটা যদি অন্যভাবে বলি, কারণ 3 যুগ বাংলাদেশের মতো জায়গায় সেমি ক্লাসিক্যাল মিউজিক, পিওর ক্লাসিক্যাল মিউজিক কিংবা হিন্দুস্তানি সঙ্গীত চর্চা করা, এবং অ্যাবভ অল একটা অন্য ভাষাতে, যেটা আমাকে কষ্ট করে বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে ঘুরে শিখতে হয়েছে, বিভিন্ন দেশে বিদেশে ওস্তাদের কাছে শিখতে হয়েছে, সেটাতে ধরেন সেই ক্ষেত্রে যদি চিন্তা করি, অ্যাচিভমেন্ট তো অনেক কিছু। এই যে আপনার সাথে আজকে কথা বলছি, এটা একটা অ্যাচিভমেন্ট যদি মনে করি। অনেকে অনেক কিছু ভালোবেসে উপহার দিচ্ছেন। আমি সব সরকারের আমলে আমি সরকারিভাবে আমাকে বেস্ট গজল সিঙ্গার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে। আপনি যেটা বললেন 3 যুগ পূর্তি উৎসবও হলো, সামনেও কিছু প্রোগ্রাম আছে, কিছু নতুন বাংলা গান করার চেষ্টা করছি। সব কিছু মিলিয়ে যদি বলি আসলে কী কী পেলাম, সেটা ভাবার চেয়ে গানটা কতটুকু শিখতে পারলাম, কতটুকু শুদ্ধ হচ্ছে কাজটা। আর যে প্রতিটা মানুষ যে কাজটা করেন, তার শুদ্ধতার জায়গাটাতে, তার সুপ্রিম জায়গায় পৌঁছানো আগ পর্যন্ত আর শান্তি হওয়ার কথা না। আমি এখনও পারিনি সেটা করতে, পারবো বলে মনে হয় না। এক লাইফে মিউজিকটা না, একটা লাইফে মিউজিক শিখে, মিউজিকটাকে ডেলিভারি দিয়ে গান করে এক জীবনে মনে হয় সঙ্গীতটা শিখাই যায় বলে যায় কি আদৌ? আমার তো মনে হয় না এক জীবন, একটা যাবিত জীবন, একটা আর্ট অ্যান্ড কালচারের যে কোনো একটা ফরম্যাট, যে কোনো একটা প্ল্যাটফর্মকে স্টাবলিশ করার জন্য, নিজেকে তৈরি করার জন্যই একটা জীবনের প্রয়োজন, শেখার জন্য। সবাই তো সত্যজিৎ রায় হবে না, না হবে নজরুল, না হবে রবীন্দ্রনাথ। এটা প্রথম প্রস্তাব করেছিলেন, মারা গেছেন উস্তাদ পণ্ডিত ভূপিন্দর সিংজি, আমাদের দেশের মিতালি মুখার্জির হাজব্যান্ড ছিলেন। উনি কিছুদিন আগে গত হয়েছেন, রেস্ট ইন পিস। উনি প্রথম প্রপোজ করেন মিস্টার পঙ্কজ দাসকে। এটা মিস্টার পঙ্কজ দাস, উনি আমাদের উপমহাদেশের প্রখ্যাত গজলে, উনি এটা কন্ডাক্ট করেন প্রতি বছর, এবং ওনার মেয়ে আয়োজন করে। আয়োজন ওনার মেয়ে থাকে, একটা ওনাদের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তারা যোগাযোগ করেন, যেখানে আমরা ছোটোবেলা থেকে যাদেরকে বাবার মতো সম্মান করেছি, মিউজিক্যাল ফাদার্স, ম্যাস্ট্রো, যে অনুপ জলোটা, পঙ্কজ দাস, তালাত আজিজ, তারপরে মিতালি মুখার্জি ম্যাডাম, আমাদের বড় বোন, আরও যারা যারা পৃথিবীতে গান করেন, হরিহরনজি, ওস্তাদ পণ্ডিত হরিহরন, বারে বাপরে বাপ। তো ওনাদের সামনে, ওরা সামনের রোতে বসে আছেন, আমি গান করছি, এটা কি অ্যাচিভমেন্ট নাকি আমার জন্য চ্যালেঞ্জ আমি ঠিক জানি না। এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন বসতে পেরেছি, বাংলাদেশের পতাকাটা শাসনমান ওনাদের হাতে হ্যান্ড ওভার করতে পেরেছি, তাতেই আমি ধন্য। আমি ওনাদেরকে, আমার বাবাকে আমি গান শুনিয়েছি, মানে বাবাদেরকে গান শোনানোর মতো মিউজিক্যাল ফাদার্স, যাদেরকে শুনে বড় হয়েছি সারা জীবন, তাদেরকে গান শোনানোর ধৃষ্টটাই তো বিশাল ব্যাপার। কিন্তু ওনারা বড় মানুষ, বড় বোনের মানুষ, আমাকে ছোটো মানুষ আদর করে ডেকেছে, আমি গান করেছি, খুব সম্মানিত বোধ করেছি ওখানে গান করে। গজল গাওয়া একটা প্যাশন থাকতে হবে, এটা নেশার মতো হতে হবে, না হলে এটা শেখা যাবে না। আমি ভাবিনি যে আমার কতটুকু কষ্ট হচ্ছে, কখন খেলাম কখন খেলাম না, পকেটে কত টাকা থাকলো না থাকলো, আম্মা হয়তো গোল্ড বিক্রি করে দিচ্ছে, আব্বা হয়তো রাজি হচ্ছে না যে একমাত্র সন্তানকে তিনি ব্যারিস্টার বানাবেন। আমাদের দেশের প্রেক্ষাপটে আমি কি আমার ছেলে মেয়েকে সঙ্গীত আনবো? আমার দুটো ছেলে মেয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সিএসসিতে পড়ছে, কেউ মাস্টার্স দিতে যাচ্ছে, একজন অনার্স করছে। তা আমিও তো চাইবো না যে ওরা আসলে এই রিস্কি প্রফেশনে আসুক, আমি চাই না এটা। তো আমি এগুলো কিছু ভাবিনি, কিন্তু এই পথ চলতে চলতে, পথ পরিক্রমায় আমি দেখেছি এই আপস অ্যান্ড ডাউনস। আমাদের দেশে সুবীর নন্দী চলে গেলেন, শাহনাজ রহমতুল্লাহ ম্যাডাম চলে গেলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল নাই, লাকি এখন ভাই মারা গেছে, মিউজিকের কান্ডারিরা চলে গেছে, আমাদের এখন ঘরানাদার আর্টিস্ট নাই। এই কতগুলো ট্যালেন্টেড ছেলেপেলে দিয়ে আমরা কী করবো? ওরা ফিল্মের গান গায় বিভিন্ন চ্যানেলে, আর চ্যানেলগুলো বসে থাকে, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য চ্যানেলগুলো যেন একটা ট্রেডিশন হয়ে গেছে, এই শিল্পীটা কালকে মরে গেলে পরশুদিন ট্রিবিউট শো। ওই ভদ্রলোক যিনি গান করছেন, তার কি সেই তালিম আছে ওই ভদ্রলোককে রিপ্রেজেন্ট করার মতো? আমাকে যে কোনো একটা চ্যানেল থেকে বলেছিল মেহেদী হাসান মারা গেছেন, আপনি প্লিজ আসেন, আপনার গজল নাইট করবো, আপনি ওনার ট্রিবিউট শো করবেন। আর আপনি কী করে মনে করলেন যে আমি মেহেদী হাসানের গান গাওয়ার যোগ্য? আমি ওনাকে ট্রিবিউট দেওয়ার কে?
আমার সেই যোগ্যতা হইতো না, মানুষের আওকাত বুঝে না। আমাদের সবচেয়ে আগে জানা দরকার আমরা আমরা যা পারি তার চেয়ে কোনটা পারি না, কারণ আমরা নিজেরাই জানি না আমাদের কোন জায়গায় অযোগ্যতা। একজন মেহেদী হাসানকে ট্রিবিউট দেওয়ার মতো বাংলাদেশে নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব ছাড়া আর কে আছে? এত বড় সাহস কী করে সেদিনের ছেলেপেলেরা এন্ড্রু কিশোরের গান করে? এন্ড্রু কিশোরের গানের অভাব আছে? এন্ড্রু কিশোরের গান বাজান, বেঁচে থাকতে শিল্পীদের ডাকেন, বেঁচে থাকতে নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব ডাকেন। ওরকম একটা অত বড় শিল্পী তুই অভিমানী হবেই, শিল্পীর অ্যাচিভমেন্টই তো তার অভিমান। অত বড় একজন শিল্পী, অত বড় একজন সঙ্গীতজ্ঞ, উনি তো অভিমান, উনি আসতে চাবে না। উনি, আমি তো দেখেছি দেশ টিভিতে ওস্তাদজি কি সুন্দর গান করেছেন ফোনো লাইভ স্টুডিও কনসার্ট। আমি কেন একলা খালি গজল গেয়ে যাবো? আরও কিছু ছেলে পেলে আসুক, আমার দরজা তো খোলা। কেউ তো শিখতে চায় না, সবাই এখন শর্টকাটে ব্যস্ত আছে। আই এম ভেরি সরি ফর দ্য সিচুয়েশন, কিন্তু আমি আশাবাদী দিন পাল্টাবে। কারণ আলটিমেটলি আপনি যখন ড্রাইভিং ছাড়া গাড়ি চালাবেন, শিক্ষা ছাড়া, পাল ছাড়া নৌকা, গুরু ছাড়া শিষ্য, খুবই ডেঞ্জারাস।